15% বাড়ি ভাড়া পাবেন এমপি ও শিক্ষকরা। নভেম্বরে মিলবে 7.5, বাকিটা জুলাইয়ে। উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার, ক্লাসে ফেরার ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক সন্ধ্যায়। আইআরআই এর সঙ্গে শীর্ষ নেতাদের আলোচনা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। নির্বাচনে এআই অপব্যবহার ও অপতথ্য ঠেকাতে হচ্ছে সেন্ট্রাল সেল। নজরদারির আওতায় আসবে দুর্গম এলাকাও। বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সিইসি। ত্রিভুজ প্রেমের বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ। টিউশন ছাত্রীর পরিকল্পনায় হত্যা করেন সাবেক প্রেমিক ও তার বন্ধু। 3 জনই গ্রেফতার, পুলিশের ব্রিফিং। এবং টেন্ডারের গোপন দর আগেই ঠিকাদারের কাছে ফাঁস করে দেওয়ার অভিযোগ। গণপূর্ত অধিদপ্তরে অভিযানে সত্যতা পেল দুদক। নথিপত্র যাচাই বাছাই শেষে আইনি ব্যবস্থা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। 15% বাড়ি ভাড়া পাবেন এমপি ও শিক্ষক কর্মচারীরা। 1 নভেম্বর থেকে পাবেন 7.5%, বাকি 7.5% মিলবে আগামী জুলাই থেকে। আন্দোলনের 10ম দিনে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। এরপর আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা। 20% বাড়ি ভাড়া সহ ভাতা বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে আন্দোলন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। শিক্ষা উপদেষ্টার সঙ্গে কয়েক দফা বৈঠক করেন শিক্ষক প্রতিনিধিরা। সরকার প্রথমে 5% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জানালে তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান তারা। মঙ্গলবার আন্দোলনের 10ম দিনে শিক্ষা উপদেষ্টার সঙ্গে ফের বৈঠকে বসেন শিক্ষক কর্মচারীরা। আলোচনার পর 2 দফায় মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেওয়ার সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5%, এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 7.5% এই বছর, এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। এই সিদ্ধান্তকে যুগান্তকারী আখ্যা দিয়ে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষকদের প্রতিনিধি। বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে, আমরা আশা করি এটা ইমপ্লিমেন্ট খুব দ্রুত হবে এবং আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যাতে কন্টিনিউ করে। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাবো ইনশাল্লাহ। নির্বাচিত সরকার আসলে শিক্ষা ও শিক্ষকদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা ও আন্দোলনকারী শিক্ষকরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে টানা 10 দিন আন্দোলনের পর 15% বাড়ি ভাড়ার সিদ্ধান্তে উচ্ছ্বসিত এমপি ও শিক্ষক কর্মচারীরা। আন্দোলন প্রত্যাহার করে ক্ষতি পুষিয়ে নিতে শনিবারও ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বাকি দাবি আদায়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে বলে জানান শিক্ষক নেতারা। আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। 10ম দিন অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও অনশনের পর এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের মুখে হাসি। সরকার দাবি মেনে নেয় শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার ঘোষণা তাদের। মঙ্গলবার বাড়ি ভাড়া 15% বৃদ্ধির বিষয়ে অর্থ বিভাগের সম্মতিপত্রের পর কেন্দ্রীয় শহীদ মিনারে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষকরা। প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়নের আহ্বানও জানান তারা। আমরা যত সামান্য হলেও আমরা এই সরকারের কাছে কৃতজ্ঞ। এই বাংলাদেশ সরকারের একটি ক্রান্তি লগ্ন চলছে। আমাদের যে প্রাণের দাবি 6 লক্ষ বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের যে প্রাণের দাবি, তা কিছুটা হলেও প্রত্যাশা পূর্ণ করতে পেরেছে। আন্দোলনের ফলে যে যৎসামান্য পেয়েছি তাতেই আমরা মোটামুটি একটু খুশি। আমরা মাধ্যমিকে পাবো, তথাপি আরেকটি দিক জাতীয়করণের যে দীর্ঘদিনের একটা। আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের ক্ষতিপূরণের শনিবারও শ্রেণী পাঠদান চালিয়ে যাবেন তারা। কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলবে বলেও জানান তারা। 3 দফা দাবিতে 10 দিনের আন্দোলনে সংহতি প্রকাশ করা দল ও সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষক নেতারা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। জানা গেছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বৈঠকে থাকতে পারেন।
সূত্র জানায় জুলাই সনদ দিয়ে নিজেদের অবস্থান জানাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারা। এছাড়া গণভোট কবে হবে তা নির্ধারণ এবং দেশের রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার কথা রয়েছে বিএনপির। আবারও নভেম্বরে গণভোটের দাবির সমালোচনা করলেন বিএনপির নেতারা। সংসদ নির্বাচনের সঙ্গে একই দিন আয়োজনের পক্ষে মত জানিয়ে গণভোটের বিষয়টি আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন বলেও মত তাদের। এছাড়া পিআরের নামে নির্বাচন বানচাল এবং ফ্যাসিবাদদের ভারতে বসে আমলাদের দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টাও দেখছেন তারা। এদিকে গুলশানে আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। জুলাই সনদ স্বাক্ষরের আগে শুরু হওয়া পিআর এবং গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনো থামেনি আলোচনা। সনদ স্বাক্ষরের পরও নিজ নিজ অবস্থান তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণভোটের বিষয়টি আরও সুনির্দিষ্ট করা প্রয়োজন। তবে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের পক্ষে মত জানান তিনি। যদি ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হয় তো এটা তো বিরাট প্রস্তুতি। গণভোটও তো একটা বড় নির্বাচন, সারা দেশ মিলেই নির্বাচনটা হবে, গণভোটটি হবে। তাহলে এইটার প্রস্তুতি নেবে কখন, ওইটার প্রস্তুতি কখন নেবে, এর মধ্যে তো একটা সময়ের তো একটা ক্লাশ লেগে যাবে এই জায়গায়। তো এই ধরনের জেদাজেদির কোনো কারণ নেই। যেটা প্রাপ্য নয় সেটাও যখন চাই তখন সেটাকে আমরা বলি মামার বাড়ির আবদারের মতো একটা বিষয়। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, নির্বাচনের আগে অনৈক্য দেখা দিলে ফ্যাসিবাদীরা পুনর্বাসিত হবে। কেউ কেউ পিআর পদ্ধতির নামে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে, কেউ কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ কেউ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। প্রতিবেশী দেশে বসবাস করে আজকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে শেখ হাসিনা। নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামীতে দেশ চালাবে। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই এর প্রতিনিধি দল। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদে শুধু একমত হওয়া প্রস্তাবের উপর গণভোট দেওয়ার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এখন দুর্বল এবং অকার্যকর, তাই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। এই সুযোগ নিচ্ছে অনেকে। সরকারের উচিত বিতর্কিত উপদেষ্টাদের অব্যাহতি দেওয়া, নির্বাচন সামনে রেখে যোগ্য লোক নিয়ে আসা। সংবাদ সম্মেলনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সহ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের দাবিতে 24 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা সমাবেশ ও গণমিছিল কর্মসূচির ঘোষণা দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা। আমরা আশা করি আগামী খুব অল্প দিনের মধ্যেই সরকার থেকে একটা আদেশ অথবা প্রজ্ঞাপন আকারে তারা জারি করবেন, যাতে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন একই সাথে যাতে গণভোট অনুষ্ঠিত হতে পারে এবং একই সাথে এটাও থাকতে পারে যে আগামী পার্লামেন্ট প্রথম অধিবেশনে সনদে যে সমস্ত বিষয়গুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি, অর্থাৎ জাতীয় সংসদ তার প্রথম অধিবেশন একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে তারা কাজ করবেন। নির্বাচনে এআই অপব্যবহার ও অপতথ্য ঠেকাতে সেন্ট্রাল সেল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধিদের নিয়ে এক সেমিনারে একথা জানান সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, নজরদারির আওতায় আসবে দুর্গম এলাকাও। ভোটের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ে দুশ্চিন্তায় ইসি। মঙ্গলবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এআই এর অপব্যবহার রোধে কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আজকের ওয়ার্কশপটা অত্যন্ত রিসোর্সফুল। কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটে এআই অপব্যবহার রোধে কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল গঠন করা হবে। আমরা প্ল্যান করেছি যে এখানে একটা মিস ইনফরমেশন এন্ড ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটা সেন্ট্রাল সেল আমরা করব, কিন্তু আজকে আপনাদের ইনপুটস নিয়ে আমরা আগাতে চাই। সিএসি বলেন, এআই এর অপব্যবহার এখন বৈশ্বিক সমস্যা। কারিগরি বিশেষজ্ঞদের কার্যকর সুপারিশ জানাতে বলেন তিনি। We are trying to integrate in the election process to prevent
মিসইউজ অফ এআই। আমরা তো অনেকদিন ধরে এটা নিয়ে খুব কাজ করছিলাম, এটা নিয়ে আজকে ওয়ার্কশপটা অত্যন্ত রিসোর্সফুল হবে আমি বিশ্বাস করি, এবং আমাদের যে আইফএস এবং ইউএনডিপি ইজ এক্সটেন্ডিং ফুল সাপোর্ট টু আস। নির্বাচন কমিশন মিথ্যে তথ্য, অপতথ্য রোধে 24 ঘন্টা সচল ও কার্যকর কর্মপন্থা তৈরি করতে চায় বলেও জানান সিএসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটই বন্ধ। উত্তরাঞ্চলে লোডশেডিংয়ের শঙ্কা, আবার উৎপাদনের সময় লাগবে কমপক্ষে 1 সপ্তাহ। ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন। পুলিশ জানিয়েছে, জোবায়েদের সঙ্গে প্রেমে জড়ালেও পুরনো প্রেমিক মাহিরকে ভুলতে না পেরে 23 দিন আগে খুনের পরিকল্পনা করে বর্ষা। বাস্তবায়ন করেন মাহির ও তার বন্ধু আইলান। হত্যার সময় বর্ষার কাছে প্রাণ ভিক্ষা চেয়েও পাননি জোবায়েদ। মাহির ও বর্ষাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এসব তথ্য। পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের বাড়ির সিঁড়িতে রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেনকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাহির রহমান ও ফারদিন আহমেদ আইলান। হত্যায় প্রাথমিক সম্পৃক্ততা পাওয়ায় সে রাতেই জোবায়েদের টিউশন ছাত্রী বারজিস সাবনাম বর্ষাকে আটক করে পুলিশ। পরে ধরা পড়েন বর্ষার সাবেক প্রেমিক মাহির ও তার বন্ধু আইলান। বর্ষা ও মাহিরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে খোলে হত্যাকাণ্ডের জট, সামনে আসে ত্রিভুজ প্রেমের সম্পর্ক। পুলিশ জানায়, মাহিরের সঙ্গে সম্পর্ক থাকাকালে গৃহশিক্ষক জোবায়েদের সঙ্গেও প্রেমে জড়ান বর্ষা। পরে সম্পর্ক ভেঙে দিলেও মাহিরকে ভুলতে পারছিলেন না তিনি। 23 দিন আগে সাবেক প্রেমিককে ফিরে পেতে জোবায়েদকে খুনের পরিকল্পনা করেন বর্ষা ও মাহির। মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরাই দেওয়ার পরিকল্পনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, হত্যাকাণ্ডের দিন জোবায়েদকে ফোন করে ডেকে আনেন বর্ষা। সেই তথ্য জানান মাহিরকে। পরে জোবায়েদের গলায় ছুরিকাঘাত করে হত্যা করেন মাহির ও আইলান। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে, অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। বর্ষার সঙ্গে জোবায়েদের সম্পর্ক বিশ্বাস করতে পারছেন না তার বড় ভাই। ঘটনার আরও তদন্ত চান তিনি। আমার কাছে এরকম কিছু বলেনি। আমি মনে করতেছি আরও ইনভেস্টিগেশন করে আরও একটু গল্পটা আরও খোলাসা হওয়ার দরকার আছে। দোষী তারা সর্বোচ্চ যাতে শাস্তি পায়। দোষীরা শাস্তি না পেলে এখানে অনেক ধরনের সমস্যা, কারণ এ ধরনের কেস আরও মায়ের বুক খালি হবে। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখার নেতা ছিলেন। এছাড়াও জড়িত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকারি টেন্ডারের প্রাক্কলিক গোপন তথ্য আগেই ঠিকাদারকে ফাঁস করে দেওয়ার অভিযোগে গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালিয়ে সত্যতা পেয়েছে দুদক। রমনা থানা পুলিশের ভবন, ঢাকা সার্কিট হাউস আধুনিকায়ন এবং শেরে বাংলা নগরে গণপূর্তের 12 তলা ভবন নির্মাণের টেন্ডার সংক্রান্ত নথিপত্র জব্দ করে দুদকের অভিযানকারী দল। তাৎক্ষণিক যাচাই উঠে আসে, দরপত্র আহ্বানের আগেই কর্মকর্তারা নির্দিষ্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দর সংক্রান্ত তথ্য পৌঁছে দেন। ফলে ওই প্রতিষ্ঠানের পরে কাছাকাছি দর দেখিয়ে প্রতিযোগিতামূলক প্রক্রিয়াকে প্রভাবিত করে টেন্ডার জমা দেয়। দুদক জানিয়েছে, জব্দ করা নথিপত্রের সামগ্রিক যাচাই বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। সেই ভিত্তিতে কমিশন পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। 3টা দরপত্রের ব্যাপারে ওনাদের কিছু তথ্য জানা দরকার। সেই 3টির আইডি ওনারা আমাকে দিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ঢাকা ডিভিশন 1-এর সার্কিট হাউস নির্মাণ, আরেকটা হচ্ছে রমনা থানা ভবন, আরেকটা হচ্ছে যে শেরেবাংলানগর গণপূর্ত বিভাগ 2-এ সমন্বিত অফিস ভবন নির্মাণ। সার্কিট হাউসের যেই প্রাক্কলন সাবমিট করেছেন যেই টেন্ডারার, তার যেই আর্থিক মূল্যটা এস্টিমেটের অলমোস্ট কাছাকাছি 10% এর দিকে। মাত্র 3 গ্রাহকের কাছে আটকে আছে জনতা ব্যাংকের 40,000 কোটি টাকা। এভাবে শীর্ষ ঋণ খেলাপিদের কাছে 85,000 কোটি টাকা আটকে থাকায় এখন নাজুক রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাত। পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে একীভূত করার সুপারিশ বাংলাদেশ ব্যাংকের। তবে সবল ব্যাংকের সঙ্গে নয়, বরং দুর্বল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে নিয়ে আলাদা ব্যাংক করার পরামর্শ বিশেষজ্ঞদের। সিলিয়া সুলতানের রিপোর্ট।
জনতা যেন জনতার নয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংক হওয়ায় গত 1 বছরে আমানতকারী বেড়েছে জনতা ব্যাংকে, তবে ফেরেনি ঋণের আকারে দেওয়া আমানতকারীদের 53,848 কোটি টাকা। সেখানে অ্যাননটেক্স, বেক্সিমকো, এস আলমের কাছেই আটকে 40,000 কোটি টাকা। সর্বশেষ তথ্যে 6 রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ 120 খেলাপির কাছে গ্রাহকের টাকা আটকে আছে 85,444 কোটি টাকা। জনতা ছাড়াও অগ্রণী ব্যাংকের পাওনা 11,500 কোটি টাকা, রূপালীর 10,100 কোটি টাকার বেশি, সোনালী ব্যাংক পাবে 6,700 কোটি টাকা, বেসিক ব্যাংকের 2,500 কোটি এবং বিডিবিএল এর 500 কোটি টাকা। এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপির ঋণ তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের একীভূত করার সুপারিশ মন্ত্রণালয়ের টেবিলে। সুপারিশে বলা হয়, সোনালী ব্যাংকের পরিস্থিতি তুলনামূলক ভালো হওয়ায় দুর্বল কোনো ব্যাংকে একীভূত করা যেতে পারে। অন্যান্য ব্যাংকের যে সমস্ত ঋণ আছে যেগুলো আসলে বাছ বিচার না করে দেওয়া হয়েছে, সেগুলো আদায় করা অনেক কষ্টসাধ্যের ব্যাপার। সেগুলোকে যদি সেই ঋণগুলোকেও যদি সোনালী ব্যাংকের আদায়ের দায়িত্ব পড়ে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা সোনালী ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হবে এবং সোনালী ব্যাংকের যে এখন যে অ্যাসেট কোয়ালিটি সেটা কিন্তু একটু হতে পারে, পরিবর্তন একটা ইম্প্যাক্ট আসতেই পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে গত 1 বছরে ইসলামী ব্যাংক সহ 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক। মূলধন ঘাটতি ইতিবাচক ধারায় ফিরেছে। এমন অবস্থায় দুর্বল ব্যাংকের চাপ নড়বড়ে করবে প্রতিটি সূচকে। জনতা ব্যাংক যে লোন ডিসবার্স করেছে তার মধ্যে 75% হচ্ছে এনপিএল। এমনিভাবে কয়েকজন ব্যক্তির হাতে কিন্তু সব টাকা পয়সা দেওয়া। তাহলে এইগুলোকে নিয়ে যদি তারা একটা দুর্বলগুলোকে নিয়ে যদি একটা স্কিম হাতে নেয়, কিছু আর্থিক সহায়তা দিলেও কিন্তু ওইটার ব্যাপারে তারা হয়তো একটা স্ট্রেংথেনিং করার ক্ষেত্রে কিছুটা করতে পারবে। আর ভালো একটা ব্যাংকের সাথে যখন এগুলোকে নিয়ে আসবে, তখন কিন্তু তারা বলছে টাকার সহায়তা দেওয়া হবে না, এটা একমাত্র সুবিধা। কিন্তু অসুবিধা কিন্তু অনেক বলতে যে এই ব্যাংকের প্রতি মানুষের যে আস্থাটা একটা সময় ছিল, সেই আস্থাতে কিন্তু একটা ফাটল ধরবে। বিশ্লেষকরা বলছেন, সহজ সমাধানে নয়, ঢালাও ব্যাংক মার্জার দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ ফেলবে অর্থনীতিতেও। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ আগুনে কার্গো ভিলেজ ক্ষতিগ্রস্ত হলেও এখন শাহজালাল বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। 9 নম্বর গেট দিয়ে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হওয়ার কথাও জানান তিনি। C&F এজেন্ট এবং আমদানিকারকরা বলছেন, কর্তৃপক্ষের সহযোগিতা থাকলেও শুধু একটি গেট দিয়ে খালাসে সময়মতো পণ্য পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে পুড়েছে কাঁচামাল, নথিসহ বিভিন্ন পণ্যের নমুনা। ব্যবসায়ীদের হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় 12,000 কোটি টাকা। আগুনের 3 দিন পর পণ্য খালাসের খবরে বিমানবন্দরের 9 নম্বর গেটে ভিড় জমান আমদানিকারক ও C&F এজেন্টরা। আশা আগুন থেকে বেঁচে যাওয়া পণ্য কিংবা ক্রয়াদেশের মালামাল পাবেন। অগ্নিকাণ্ডের পরে আমরা আজকে প্রথম আসছি, এসে এখন আমরা শুরু করব ডেলিভারি নেওয়ার জন্য। কিন্তু আমাদেরকে কাস্টমস এবং বিমান উভয়ই আমাদের সুন্দরভাবে হেল্প করতেছে। ইকুইপমেন্ট একটু দূরে থাকায় দেখা যাচ্ছে, ভিতরে তো এখনো সেরকম ক্লিয়ার হয় নাই, এই জন্য একটু লেট হচ্ছে। বিমানের লোকে ওই যে আপনার যে মালগুলা রয়েছে এগুলা দেখে আপডেট মনে করেন যে কাগজে লিখে ওইখানে হ্যাঙ্গিং করে দিয়েছে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন, 21 তারিখ রাত 12টা পর্যন্ত 3 দিনের অতিরিক্ত ফ্লাইটগুলোর ট্যাক্স মওকুফ করা হয়েছে। পরদিন বিকাল 4টার মধ্যে যত রকম ব্যাকলগ আছে, যারা আটকে সমস্ত যাত্রী ব্যাকলগগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই। 21 তারিখ রাত 12টা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট দেয়, তাদের জন্য এগুলো মওকুফ করা হবে। এটা মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে এটা ডিক্লেয়ার করে দিয়েছেন। নতুন টার্মিনাল ব্যবহার করতে না পারায় অ্যাডহক ভিত্তিতে অপারেশন কাজ চলছে বলেও জানান তিনি। আমি একটা দাবি করছি, উনি একটা দাবি করছেন, সেই দাবির ভিতরে 1,000 কোটির উপরে গ্যাপ আছে। সেই গ্যাপটা পূরণ হয়ে গেলে যে আপনার বিচারাধীন বিষয়টা আছে সেটা ক্লিয়ার হয়ে গেলে তার ভিতরে টেক ওভার করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দরে ঢুকতে দেয়ায় দেরির অভিযোগ সত্য নয়, তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে সবকিছু স্পেসিফিক বলে কাউকে দোষ দেওয়াটা সে ঠিক হবে না। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে 45টি ওষুধ কোম্পানির প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। সকালে তেজগাঁও সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন। এতে 3,000 থেকে 5,000 কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে বলে শঙ্কার কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে আগুনে পুড়ে যাওয়া পণ্যের যে ভ্যাট শুল্ক দেওয়া হয়েছে তা আমদানিকারকদের ফেরত দেওয়া, এলসি সংক্রান্ত ব্যাংক চার্জ, সুদ মওকুফ ও সাপ্লাই চেইন দ্রুত সচল করা সহ সরকারের কাছে 14টি দাবি জানানো হয়।
শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে, এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। এই পুড়ে যাওয়া পণ্যের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক, ক্যান্সার জাতীয় ঔষধ সহ ঔষধের কাঁচামাল সহ অন্যান্য ঔষধের কাঁচামাল। যে সকল ম্যাটেরিয়ালের কোল্ড চেইন মেনটেন করতে হয় সেগুলো যেন দ্রুততম সময়ের মধ্যে রিলিজ করা যায় তার ব্যবস্থা করা। যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আরও একটি ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটই বন্ধ হলো। এতে লোডশেডিংয়ের কবলে পড়েছে উত্তরাঞ্চল। কর্তৃপক্ষ বলছে 1 সপ্তাহের মধ্যেই ইউনিটটি আবারও চালু করা সম্ভব হবে। দিনাজপুর থেকে সহকর্মী গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। একে একে বন্ধ হয়ে গেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটই। এতে লোডশেডিংয়ের কবলে পড়েছে দেশের উত্তরাঞ্চল। মঙ্গলবার সকালে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক জানান, সোমবার রাতে টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় 275 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 1 নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ নিয়ে 525 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন 3টি ইউনিটই বন্ধ হয়ে গেল। সম্ভব হচ্ছে না জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। তবে 1 নম্বর ইউনিটের মেরামত কাজ দ্রুত চলছে। 1 সপ্তাহের মধ্যেই ইউনিটটি চালু করা সম্ভব হবে বলে জানান তিনি। বড়পুকুরিয়া থেকে জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ হওয়ায় বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে উত্তরাঞ্চলে, যার প্রভাব পড়েছে শিল্প খাতেও। দ্রুত সমাধান না হলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তাদের। বিদ্যুৎ আসলে এরা কিছুক্ষণ থাকি যে যায়, অন্তত মনে করেন তো না হলেও 1-1.5 ঘন্টা নাই। মোটরে পানি শেষ ব্যবস্থা, সেটা পানি পাচ্ছি না। ওয়ার্লিং মেশিন আছে, হ্যান্ডসান চালাই, কারেন্ট সাথে চলে না। কাজ কাম সঠিকভাবে করতে পারতেছি না। সময় মতো আমাদের লোকজন নিয়ে আমাদেরকে বসে থাকতে হয়। ছোট্ট মিলের জন্য শ্রমিকেরাও ঠিক মতো কাজ করতে পারতেছে না গরমের জন্য। চলতি বছরের 16 অক্টোবর বিদ্যুৎ কেন্দ্রটির 3য় ইউনিট এবং 2020 সালের নভেম্বর মাস থেকে 2য় ইউনিট বন্ধ রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। রাজধানীর বারিধারার প্রগতি সরণিতে স্কুলের সামনে ডাস্টবিন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে এই কর্মসূচিতে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক সহ শত শত মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, ডাস্টবিনের কারণে কোমলমতি শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। একটি প্রধান সড়কের 2 লেন দখল করে কিভাবে ময়লার ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে সেই প্রশ্ন তোলেন তারা। সিটি কর্পোরেশনকে একাধিকবার চিঠি পাঠালেও কার্যক্রম বন্ধ না করায় ক্ষোভ জানান তারা। ডাস্টবিন এখানে সরিয়ে নিলে আমাদের বাচ্চারা সুস্থ একটা পরিবেশে পড়াশোনা করতে পারবে। ইতিমধ্যে আবেদন করেছিলাম যেন এই ডাস্টবিন এখান থেকে সরানো হয়। প্রজনন মৌসুমে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ নদীতে মাইলিশ রক্ষায় বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করেছে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এ সময় ফিশিং বোট, বেশ কিছু জালসহ 6 জেলেকে আটক করা হয়। প্রতিবেশী দেশ থেকে অবৈধভাবে মাছ ধরতে এসে আটক হচ্ছেন অনেকে। মৎস্য বিভাগ বলছে, আহরণজনিত ত্রুটির কারণে উৎপাদন কমেছে ইলিশের। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। মাইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে শুরু হয়েছে সাগর নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা। এজন্য চালানো হচ্ছে নজরদারিও। এরপরও কোথাও কোথাও মাছ ধরার খবর আসছে। মাইলিশ সংরক্ষণে বঙ্গোপসাগরে বিশেষ অভিযান শুরু করেছে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গার 15 নম্বর ঘাট থেকে 40 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও মৎস্য বিভাগ। এতে অংশ নেয় বানৌজা, শৈবাল ও শাপলা। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় জব্দ করা হয় নৌকা সহ বেশ কিছু জাল। আটক করা হয় 6 জেলেকে। মৎস্য বিভাগ বলছে, নদীতে ডুবোচর, সাগরের তাপমাত্রার তারতম্য, চলাচলের পথ পরিবর্তন সহ প্রাকৃতিক নানা কারণে কমছে ইলিশ উৎপাদন। গত 3 বছরে ইলিশের উৎপাদন আহরণ অনেক হ্রাস পেয়েছে নানা কারণে। তো এটা সরকারের একটা উদ্যোগ এবং আমরা মনে করি যে সবাই এটার সাথে যুক্ত আছে। এদিকে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে কেউ মাছ ধরতে এলে তাদের আটক করা হচ্ছে বলে জানানো হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে আসে তাদেরকে অনেকে কিন্তু আটক করা হচ্ছে। আটক করে তাদেরকে আমাদের আইনের আওতায় আনা হচ্ছে।
চলতি নিষেধাজ্ঞা মৌসুমে এখন পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুর এলাকায় প্রায় 9.5 কোটি টাকা মূল্যের 23 লাখ মিটার অবৈধ জাল ও প্রায় 1500 মণ ইলিশ সহ অন্যান্য মাছ এবং 26টি নৌকা জব্দ করেছে নৌবাহিনী। আটক করা হয় 405 জন জেলেকে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন সানায়া তাকাইচি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই রক্ষণশীল নেত্রী মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটিতে রেকর্ড ভোট পান। 247 আইন প্রণেতার মধ্যে তাকে সমর্থন দেন 237 জন। এর মধ্য দিয়েই ইতিহাস গড়েন তিনি। পুরুষতান্ত্রিক রাজনীতির দীর্ঘ অধ্যায় পেরিয়ে এটাই জাপানের নতুন রাজনৈতিক মাইলফলক। তাকাইচি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতি এবং মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিরাপত্তা, সংবিধান সংশোধন এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিতে চান তিনি। তবে বিশ্লেষকদের মতে দুর্বল অর্থনীতি, জনসংখ্যার সংকট ও আঞ্চলিক কূটনীতি সামলানোই হবে তার সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ব্যাপারে আরো খবর জানাতে এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজের যে স্পিনার, যিনি আসলে ইনিংসে শুরু করেছিলেন, প্রথম ওভারটি করেছেন, তিনি কিন্তু গতকাল রাত 2:30টায় কিন্তু বাংলাদেশে পা রেখেছে এবং কি বলা চলে যে 10 ঘন্টা কিংবা 12 ঘন্টার ব্যবধানের মধ্যেই কিন্তু তিনি মাঠে নেমেছেন এবং কি প্রথম উইকেটটিও কিন্তু তাদেরকে উপহার দিয়েছেন। বাংলাদেশের যে আসলে গেম প্ল্যান, উইকেটের যে চরিত্র দেখেছে প্রথম ম্যাচে, তারপরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজও তাদের প্ল্যানে পরিবর্তন এনেছে এবং কি তাদের স্পিন শক্তি বাড়িয়েছে দলে। আকিল হোসেনকে যুক্ত করেছে এবং কি সেই জায়গা থেকে বলতে সফল হয়েছেন। এখন পর্যন্ত তিনি 2টি উইকেট নিয়েছেন। পাশাপাশি যে বিষয়টি আসলে আপনারা তখন জানছিলেন যে রেকর্ডের ছড়াছড়ি বলতে হয়, স্পিনারদের রেকর্ড বলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ কখনোই আসলে দুই প্রান্ত থেকে স্পিন দিয়ে বোলিং স্টার্ট করেনি এবং কি এখন পর্যন্ত কিন্তু তারা স্পিনারদেরকেই আক্রমণে রেখেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ শিবিরটাও এভাবেই সাজানো। 4 জন বলতে হয় একেবারে রেগুলার স্পিনার রয়েছেন, মিরাজ রয়েছেন, তারপর নাসুমকে যুক্ত করা হয়েছে এই ম্যাচে। রিশাদ এবং কি তানভীর তো আছেনই, তবে গুরু দায়িত্বটা কিন্তু এখন ব্যাটসম্যানদের। 5 উইকেট এরই মধ্যে পড়ে গেছে। ক্যাপ্টেন রয়েছেন মাঠে, তার সঙ্গে নাসুমকে উপরে নিয়ে আসা হয়েছে। নুরুল হাসান সোহান শেষ দিকে এসে যদি কিছুটা সময়ের জন্য আসলে রানটা বাড়িয়ে নেওয়ার বা একটা ক্যামিও খেলার জন্য আসলে মূলত তাকে রাখা হয়েছে নিচের দিকে। আমরা আগের ম্যাচটাতে দেখেছি রিশাদকে, তিনি আসলে শেষ দিকে এসে দারুণ একটা ক্যামিও খেলেছিলেন, তারপরে বল হাতেও দুর্দান্ত বোলিং করেছিলেন। এখন আসলে ব্যাটসম্যানদের দায়িত্ব এই কাজটা মিরাজ এবং কি নুরুল হাসান সোহানদেরকে আসলে করতে হবে। এখন যেই উইকেটটায় পার্টনারশিপটা হয়েছে নাসুম এবং কি মিরাজের মধ্যে, এটা যতটুকু লম্বা হবে, ডিপের দিকে যাবে ম্যাচটার, সেই জায়গা থেকে কিন্তু ব্যাটিংয়ের শেষ দিকে যারা ব্যাটসম্যান আসবেন তারা কিন্তু একটু হাত খুলে খেলার সুযোগটা পাবেন। যদি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু 200 নিচেও অল আউট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই উইকেটে কিন্তু বাংলাদেশ আগের ম্যাচে 200 পার করলেও 133 রানে অল আউট করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজে। তবে আজকের ম্যাচটায় চ্যালেঞ্জ হবে, স্পিন অ্যাটাক রয়েছে, তারপরে আসলে চ্যালেঞ্জ হবে। তবে বাংলাদেশের মানে নিশ্চয়ই টার্গেট রয়েছে 130 রান পর্যন্ত আসলে যাওয়া। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর মিরপুর থেকে। মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 15% বাড়ি ভাড়া পাবেন এমপিও শিক্ষকরা। নভেম্বরে মিলবে 7.5, বাকিটা জুলাইয়ে। উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার, ক্লাসে ফেরার ঘোষণা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক সন্ধ্যায়। আইআরআইয়ের সঙ্গে শীর্ষ নেতাদের আলোচনা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। এবং ত্রিভুজ প্রেমের বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ। টিউশন ছাত্রীর পরিকল্পনায় হত্যা করেন সাবেক প্রেমিক ও তার বন্ধু। 3 জনই গ্রেফতার, পুলিশের ব্রিফিং। এই ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন এমদাদুল হক। এবার আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।